লিখিতি সম্রাট আব্বাস উদ্দিনের রিকোয়েস্টে তখন কলকাতাতে শ্যামা সঙ্গীতের খুব বিকাশ হচ্ছিল, জমজমাট অবস্থা। তখন আব্বাস উদ্দিন সাহেব কবি কাজী নজরুল ইসলামকে বললেন, একটা গজল লেখেন না, আপনার গজলও ভালো হবে। অনেক রিকোয়েস্ট করলেন, উনি লিখে ফেললেন এবং সেটাতে সুর দিলেন আব্বাস উদ্দিন। তো সুর দিয়ে গ্রামোফোন রেকর্ড হয়েছে। উনি তো চলে গেছেন বরিশালে ওনার বাড়িতে। কলকাতা যখন ফিরে আসছেন, দুরু দুরু বুক, যে গানটা কেমন জানি হলো। তো আপনার হাওড়া পার হওয়ার সময় একজনকে শুনলেন গানটা গাইতেছে, এই রমজানের এই রোজার শেষে এলো খুশির, খুশিতে বুকটা ওনার ফুলে উঠলো যে গানটা বোধহয় পপুলারিটি পেয়েছে। এটা হলো এই গানের ব্যাকগ্রাউন্ড। তো কবি নজরুল ইসলাম অনেক ভালো শ্যামা সঙ্গীত লিখতে পারতেন, লিখেছেন। 29 বছর বয়সে ওনাকে সারা বাংলার জাতীয় কবি, জাতির কান্ডারি হিসাবে আখ্যায়িত করা হয় কলকাতার আলবার্ট হলের একটা সম্মেলনে। সেই সম্মেলনের সভাপতিত্ব করেছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। বিশেষ বক্তা ছিলেন সুভাষচন্দ্র বোস। সুভাষচন্দ্র বোস তার বক্তৃতায় বলেছিলেন যে কবি নজরুল ইসলাম একজন জীবন্ত মানুষ। জীবন্ত মানুষ, উনি যেখানে যান সে বিষয়ে তিনি কিছু না কিছু লিখে ফেলেন। আমরা সবাই জীবন্ত না, ওইরকম লিখতে পারি না, সবাই লিখতে পারে না। যুদ্ধের জন্য উনি কবিতা লেখেন, প্রেমের জন্য কবিতা লেখেন, বিদ্রোহের জন্য লেখেন, কারাগারে গেলে আবার কারাগারের উপরও লেখেন। তাই তিনি একজন জীবন্ত কবি। আমাদের দেশে, বাংলাদেশে এবছর ওনাকে জাতীয় কবি ঘোষণা করা হয়েছে, কিন্তু 1930 সাল থেকেই উনি জাতীয় কবি হিসেবে অভিহিত। ওইটা কিন্তু সারা বাংলার জাতীয় কবি। তো এমন সম্মান বাংলার আর কোনো কবি পান নাই, এমনকি কবি রবীন্দ্রনাথ ঠাকুরও না। আপনার সর্বক্ষেত্রে তার বিচরণ, মানুষের সাম্য, বৈষম্য বিরোধী। রাজাবুদ্দৌলা চৌধুরী সাহেব বলেছেন কথাবার্তাও। ওনার বন্ধু ছিলেন মুজাফফর আহমেদ, ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা। কাজেই সাধারণ মানুষ, নিপীড়িতের কথাবার্তা ওনার মেজাজের মধ্যে ছিল, মনের মধ্যে ছিল। সে বিষয়ে তিনি লিখেছেন। কোন বিষয় আছে যার উপর তিনি লেখেন নাই? আসলে নজরুলের উপর আমাদের আরো অনেক বেশি গবেষণা করা দরকার। 1930 সালে তাকে যে মর্যাদায় আসীন করা হয়েছিল, আমরা গবেষণা করে সেটা ভালোভাবে উপস্থাপন করা দরকার। তখন তো বেশিরভাগ কবি, সাহিত্যিক মুসলমান ছিলেন না, অন্য ধর্মের ছিলেন। তারাই তাকে জাতীয় কবি ঘোষণা করেছিলেন। কি তার মধ্যে ছিল, এটা আমরা এখনো গবেষণা করে উপস্থাপন করতে পারিনি। গবেষণা করা দরকার। তিনি বাবুল ভাই ভালো বলতে পারবেন, সঙ্গীত, তার সঙ্গীতকে বহুদিন ছোট করে নজরুল গীতি বলে চালানো হতো। কিন্তু নজরুল ইসলাম একটা নতুন রাগের সৃষ্টি করেছিলেন, যেটা জি, তো যেটা কবি রবীন্দ্রনাথ ঠাকুরও করতে পারেননি। ওনার সঙ্গীত গির্জার সঙ্গীতের অবলম্বনে হয়েছিল। তো নজরুলের উপর আমাদের অনেক কিছু করার আছে।
যথার্থভাবেই উনি বাংলাদেশের জাতীয় কবি, উনি সারা বাংলার জাতীয় কবি। তাকে নিয়ে আমরা গর্ব করতে পারি। যখন বাংলাদেশে নিপীড়ন চলছে, তখন আমরা ইন্টারনেটে পেলাম কারার ওই লৌহ কপাট। আমরা গানটা বাজাতাম আর সাহস সঞ্চয় করতাম। কাজী নজরুল ইসলাম, আরেকটি কথা, আমরা কিন্তু বিভিন্নভাবে আগ্রাসনের শিকার। বাংলাদেশে 24 সালে যে অভ্যুত্থান হয়েছে, সে অভ্যুত্থান আবার আমাদের নিজেদের পুনরায় নিজেদের শক্তি আবিষ্কার করার একটা সুযোগ এনে দিয়েছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আগ্রাসন আমাদের বিরুদ্ধে আছে। আমি একটা দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। এই বাংলাদেশকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ। বদ্বীপ কাকে বলে? নদীর পলি মাটি দ্বারা সৃষ্ট যে ভূমি, সেটাকে বদ্বীপ বলা হয়। তো বাংলাদেশ বদ্বীপটা নদীর দ্বারা সৃষ্ট। যে নদীগুলি বাংলাদেশ সৃষ্টি করেছে, সেই সবগুলি নদীর প্রবাহ কিন্তু অন্যদিকে সরিয়ে নেওয়া হচ্ছে। ফলে বর্ষাকালে আমাদের ভালো বর্ষা হচ্ছে না, সঠিক আমাদের নর্মাল যে বর্ষা হতো সেটা হচ্ছে না। আর শুকনো মৌসুমে আমাদের বিভিন্ন প্রত্যন্ত এলাকা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। এই অবস্থা চলতে থাকলে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। তেমনি আগ্রাসন আছে রাজনৈতিক ক্ষেত্রে, আছে সাংস্কৃতিক ক্ষেত্রে। আমাদের এগুলি মোকাবেলার জন্য নজরুলকে প্রয়োজন পড়বে। নজরুল আমাদের দিশারি, সেই 30 সালে ঘোষিত জাতির কান্ডারি। তার প্রতি সশ্রদ্ধ সালাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।